খুব বলতে লোভ লাগছে যে কান্তারা সিনেমাটা আসলে বাহুবলী সিনেমা ডার্ক টোনে বানানো, কিন্তু না, ব্যাপারটা আসলে তা না। একটু ফিলোসফি করে বলতে ইচ্ছা করছে যে এই সিনেমাটা একটা প্রশ্নের উত্তর খুঁজেছে, যে দেবতা বা উপরওয়ালা মানুষ তৈরি করেছে নাকি মানুষই উপরওয়ালাকে সৃষ্টি করেছে। অথবা ধরুন ঋষভ শেট্টি নামে কোনো এক মহাপুরুষ বলে গেছেন, যে মানুষ প্রকৃতিকে উপেক্ষা করে বা তুচ্ছ করে সেই মানুষকে সৃষ্টিকর্তাও ক্ষমা করেন না। আসলে এই সিনেমাটা কোনো ধর্ম নয়, কোনো প্রকৃতি নিয়েও সিনেমা নয়, কোনো মানুষ বা মানুষের বিশ্বাস, মানবতার কথা বলছে, লাভ স্টোরি বলছে, অ্যাকশন সিনেমা না, সেরকম কোনো পারফেক্ট জনরাতে বা জড়ে ফেলা যাবে না। সহজ করে বলি, কান্তারা সিনেমাটা দেখতে গেছিলাম, দেখে খুবই ভালো লাগছিল এবং আসলে সিনেমাটা দেখতে গিয়ে বারবার আমাদের রঘু ডাকাতের কথা মনে পড়ছিল, দেবের রঘু ডাকাত। দু একবার অবশ্য প্রসেনজিতের দেবী চৌধুরানীর কথাও মনে পড়েছে। আসলে এই বাংলা সিনেমাগুলোর কোথাও কান্তারা হয়ে ওঠার সম্ভাবনা ছিল, বীজটা আছে, এটা টের পাওয়া যাচ্ছে, কিন্তু কখনোই রঘু ডাকাত বা দেবী চৌধুরানী কান্তারা হয়ে উঠতে পারেনি, পারবে না। কেন পারবে না সে নিয়ে বিস্তারিত পরে কখনো আলোচনা করা যাবে, কিন্তু আপাতত বলি, যেখানে সিনেমা থামে সেখান থেকে কান্তারা চ্যাপ্টার 1 শুরু হয়। হ্যাঁ, এটা অনেকেই কনফিউজড, অনেকেই ভুল করছেন। তার জন্যই আমার মনে হয় কান্তারার ওপেনিং এ যতটা কালেকশন করার কথা ছিল ওপেনিং ডে তে, সেই তুলনায় কম কালেকশন করেছে। কারণ অনেকেই বলছেন যে কান্তারা তো সেই 2 বছর আগে আমি দেখে নিয়েছি, আরে তোরা এখনো দেখিসনি, এখন হলে দেখতে যাচ্ছিস, রিলিজ করেছে নাকি? অথবা যারা জানেন তাদের মধ্যে অনেকেই ভাবছেন যে কান্তারা প্রথম সিনেমাটা তো আমরা দেখিনি, তাহলে চ্যাপ্টার 1 বা সেকেন্ড পার্ট সেটা দেখলে কি আর প্রথমটার কন্টিনিউশনটা বুঝতে পারবো? তাদেরকে আশ্বাস দিই যে আগের কান্তারা দেখার দরকার নেই, সেটা অতটাও ভালো সিনেমা আমার অন্তত মনে হয়নি যতটা হাইপ তৈরি হয়েছে। বরঞ্চ কান্তারা চ্যাপ্টার 1 দেখুন, একটা ফ্রেশ নতুন সিনেমা দেখতে পাচ্ছেন এরকমই মনে হবে, এবং মনে হবে যে কিছু সিনেমা তো গল্প বলে, কিছু সিনেমা আছে যারা ইতিহাস তৈরি করে, আর কিছু সিনেমা যারা আমাদের অস্তিত্বের মূল নিয়ে প্রশ্ন তোলে, আমাদের শেকড় নিয়ে টানাটানি করে। কান্তারা চ্যাপ্টার 1 হলো সেই থার্ড টাইপের সিনেমা। এই সিনেমাটা আসলে গল্পের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সিনেমা জিনিসটাই তো আসলে গল্প বলা, যেটাকে একটু আতলামি করে বলা যেতে পারে ভিজুয়াল স্টোরি টেলিং। এই সিনেমার গল্পের ভিত হলো রাজ্য, বিশ্বাস, অভিশাপের যে গল্প, সেই গল্প। গল্পটা 300 বছর আগের একটা পৌরাণিক বা কাল্পনিক রাজ্যকে ঘিরে। সেখানে দেবতাকে তুষ্ট রাখতে রাজা একটা বনের কিছুটা অংশ জনগণকে দান করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই দান করা জঙ্গলটা হয়ে ওঠে অভিশপ্ত। সেখানে রাজনীতি, ধর্ম, স্বার্থ, দেবতার প্রতিশোধ সব একসাথে কোথাও গিয়ে মিশে যায়। ঋষভ শেট্টি সেই গ্রামের এক মানুষের ভূমিকায় অভিনয় করেছেন, যে বলা যায় সেই গ্রামের লিডার বা দেবতার বড় পুত্র। তিনি নিজের ভিতর লুকিয়ে রেখেছেন একটা রহস্যময় ভয়, একটা বংশের ইতিহাস, বা তার ইতিহাসটা আমরা সেভাবে এখনো জানি না, হয়তো চ্যাপ্টার 2 তে জানতে পারবো। সেখানেও একটা আলো আঁধারি রয়েছে, এবং এই আলো আঁধারির ব্যাপারটা গোটা সিনেমা জুড়ে রয়েছে। এত সুন্দরভাবে লাইটকে ব্যবহার করা হয়েছে, জঙ্গলকে এমনভাবে ক্যামেরার প্রতিটা ফ্রেমে ইউজ করা হয়েছে, অবশ্যই ক্যামেরাম্যানের মুন্সিয়ানা, অবশ্যই পরিচালকের কৃতিত্ব, কিন্তু তারপরও মনে হয় এই জিনিসটা চাইলেই করে ফেলতে পারে না, এটা কখনো কখনো হয়ে যায়। টিম ওয়ার্কের মধ্যে কিছু ম্যাজিক অটোমেটিক্যালি ক্লিক করে যায়, সেটা ক্রিয়েট করা যায় না সবসময়। সিনেমার ফার্স্ট পার্টটা এমনিতে স্লো, আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, কিন্তু সেটা যেন মাটির গন্ধে ভরা একটা ধীর গতিতে বয়ে চলা নদী। ক্রমশ সিনেমাটা বিভিন্ন চরিত্র, বিভিন্ন রাজনীতি, লোকবিশ্বাস, অরণ্যের প্রতীক, এগুলোকে খুলতে থাকে। ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো জিনিসগুলো ক্রমশ ছাড়িয়ে ছাড়িয়ে বেরিয়ে আসে, আর তখনই মনে হয় যে হ্যাঁ, গল্প একটু লম্বা হচ্ছে, বোরিং লাগছে, কিছু সিন অপ্রয়োজনীয়, সিনেমাটার লেন্থ অন্তত 20 মিনিট তো কমানো যেত। কিন্তু যে সময় আপনি বোর হবেন, সেই সময় ঋষভ শেট্টি আপনাকে এতক্ষণ ধৈর্য ধরার পুরস্কার হিসেবে একটা সিন দেবে। ইন্টারভেল ব্লকের আগের যে সিনগুলো, অথবা ইন্টারভেল ব্লকের ঠিক পরবর্তী যে সিনগুলো, এমন গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত খুব কমই দেখা যায়। আলো, ঢাক, আগুন, মুখোশের ব্যবহার, সবকিছু একদম নেক্সট লেভেল। আমরা দেখেছি মাস কমার্শিয়াল সিনেমাতে কি হয়, যখন হিরো অ্যাকশন করে বা কোনো ভয়ানক কোনো সিন আসে, যখন টেনশনটা পিকে ওঠে, তখন হল জুড়ে হাততালি পড়ে, সবাই হই হই করে ওঠে, চিয়ার আপ করে। এখানে দেখলাম হলে চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। কোথাও যেন দর্শকরা নিজেদেরকে ওই জায়গাটাতে ফিল করতে পারছেন, ওই টেনশনটা বিল্ড হচ্ছে, ওই ভয়টা নিজের ভিতরে কোথাও ফিল করা যাচ্ছে। তাই ঋষভ শেট্টি যখন অ্যাকশন করছেন, কিছু জায়গা অতিরঞ্জিত, অতি নাটকীয়, তাও আমরা চোখ সরাতে পারছি না, আমরা তাও হাসতে পারছি না, আমরা তাও সমালোচনা করতে পারছি না। মনে হচ্ছে লোকগাথা, উপগাথা, তার সাথে তো এগুলো মানিয়ে যায়, এগুলো চলে যায়। এইসব ক্ষেত্রে তো সিনেমার পরিচালককে ক্রিয়েটিভ ফ্রিডম দেওয়া যায়, কারণ পরিচালকের থেকে বেশি ক্রিয়েটিভ ফ্রিডম আপনার থেকে একবারও দাবি করেন। যতবারই হিরো আকাশে উড়েছে, পরবর্তী কোনো সিন একদম গ্রাউন্ডেড হয়েছে, আমাদের মাটিতে নামিয়ে এনেছে। এর আগে 2-3 বছর আগে কান্তারা যখন ফার্স্ট পার্ট এসেছিল, তখন আমরা দেখেছিলাম ঋষভ শেট্টি সিনেমার সুপার ন্যাচারাল যে ব্যাপারগুলো, অ্যাকশনের যে দৃশ্যগুলো, তার সাথে কোথাও ডান্সকে, সাউথ ইন্ডিয়ান ডান্স, কথাকলি ডান্স,
তাকে মিশিয়ে দিয়েছেন। কথাকলির যে মুখোশ তাকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আমি এক্স্যাক্টলি জানি না এটা কথাকলি কিনা, অন্য কোনো নাচের আঙ্গিক আনা হয়েছে কিনা, কিন্তু কোথাও গিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা কোনো সাউথ ইন্ডিয়ান নাচ, যেটা আমরা অনেক সময়ই দেখেছি, যার গভীরে আমরা হয়তো ঢুকিনি, কিন্তু সেটাকে যে একটা সিনেমায় এইভাবে ব্যবহার করা যেতে পারে এটা ঋষভ শেট্টির আগে কেউ ভাবেন। কথাকলি নাচে যে মুখোশ পরে চোখের বিভিন্ন অঙ্গভঙ্গি করা হয়, বিভিন্ন পৌরাণিক কথা, লোককথা, মহাকাব্যকে ফুটিয়ে তোলা হয়, এখানেও অ্যাকশন সিনে আসলে তাই করা হয়েছে, কিন্তু সেটা সিনেম্যাটিক ভাবে করা হয়েছে। তাই যে জিনিসটা শুরু হয়েছিল লোক কাহিনীর মতো, তা শেষ হয় শেষে গিয়ে মহাকাব্যের মতো। শেষ 30 মিনিট মনে হয় যে পর্দায় কোনো মানুষ নয়, কোনো হিরো নয়, একেবারে আকাশ থেকে ঈশ্বর নেমে এসেছেন। ঋষভের চোখের পলকে, নিঃশ্বাসে, ঘামের বিন্দুতে যেন দেবতা আর মানুষ এক হয়ে যাচ্ছে। এরকম পারফরমেন্স শুধু অভিনয় দিয়ে হয় না, এই ব্যাপারটা কোথাও ভেতর থেকে আসতে হয়, এবং এটা সম্ভব হচ্ছে কারণ ঋষভ শেট্টি এই সিনেমার জন্য ওই যে 3 বছর ধরে যে তপস্যা করেছিলেন, গ্রামে গিয়ে বাস করেছিলেন, এইসব মানুষদের মধ্যে থেকেছিলেন, তাই এটা সম্ভব হয়েছে। এই জিনিসটা ঠিক ঘটানো যায় না, এটা ঘটে যায় কখনো কখনো, মিরাকল হয়ে যায়। এরপর বলবো কুলশেখরের চরিত্রে গুলশান দেবাইরার কথা। তার চরিত্রে রাজকীয় অহংকার, জটিলতা এবং দায়িত্ববোধ সবকিছু একসাথে মিশে গেছে। বলিউড ওনাকে হারিয়েছে বলা যায়, কন্নড় সিনেমা কিন্তু তাকে খুঁজে পেয়েছে, নতুন করে আবিষ্কার করেছে। প্রিন্সেস কনকাবতী, রুক্মিণী বসন্ত, তার চোখে রাজসিকতা আর নারীর কোমলতা একই সাথে ফুটে ওঠে। যখন তিনি বলেন দেবতা শুধু রাজাদের নয়, প্রজাদেরও, তখনই সিনেমাটা একটা দর্শন বা ফিলোসফি হয়ে ওঠে। এর আগে তিনি খুব বেশি সিনেমায় অভিনয় করেননি, লিড চরিত্রে বোধহয় ম্যাক্সিমাম 4টে সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু এই সিনেমায় তিনি আলাদা করে নিজের ছাপ রাখতে পেরেছেন। জয়রাম, তিনি প্রবীণ, কিন্তু তার উপস্থিতি নীরব এবং দৃঢ়। ওনার সংলাপ কম, কিন্তু তার মুখের অভিব্যক্তি অনেক কথা বলে দেয়। এবং সবশেষে অবশ্যই বলতে হয় টেকনিক্যাল সৌন্দর্যের কথা। কম বাজেটে মহাকাব্য। সিনেমাটোগ্রাফার অরবিন্দ কাশ্যপ। অরবিন্দ কাশ্যপ প্রতিটা ফ্রেমে আলো ছায়া মিশিয়ে যেন একটা পেন্টিং এর কম্পোজিশন এঁকেছেন। বন নিজেই একটা জীবন্ত ক্যারেক্টার, একটা চরিত্র হয়ে উঠেছে, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সিনেমাটোগ্রাফারের জন্য। রাতের দৃশ্যগুলোতে আগুনের আলোর প্রতিফলন, ওটা সিনেমাটোগ্রাফি নয়, ওটা পিওর আর্ট। কিন্তু কাকে এগিয়ে রাখবো আমি, সিনেমাটোগ্রাফি নাকি ব্যাকগ্রাউন্ড স্কোর? অরবিন্দ লোকনাথের স্কোর অসাধারণ লেভেলে। যখন ঢোল বাজছে মনে হচ্ছে দেবতারা নেমে আসছেন। শেষ দৃশ্যে সেই চ্যান্ট মনে হচ্ছে হলের দেওয়াল কেঁপে যাচ্ছিল। এই সিনেমাটা কখনোই এরকম ক্রিয়েট করা যেত না যদি ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিক না থাকতো। একদম ইউনিক, অথচ একেবারে সেরা। কিন্তু সিনেমার একটু দুর্বল জায়গা বোধহয় ভিএফএক্স। এমনিতে ভিএফএক্স কিন্তু ভালো, কারণ এটা মেপে সঠিক অনুপাতে ব্যবহার করা হয়েছে। যেটুকু বাজেট ওইটুকুই, কোনো অতিরিক্ত সিজিআই নেই, প্রকৃতির মধ্যেই যেন মিরাকেল তৈরি করা হয়েছে, প্রকৃতিকেই ইউজ করা হয়েছে। যে জিনিসটা কিছুটা চেষ্টা করা হয়েছে আমাদের দেবী চৌধুরানী সিনেমাতে, এবং যে জিনিসটা পুরোপুরি ব্যর্থ হয়েছে রঘু ডাকাতের ক্লাইম্যাক্স সিনে। এত টাকা খরচা করে এত বড় একটা নৌকো বানিয়ে কি লাভ যদি সেটা ঠিকভাবে ইউজই না করা গেল? আমরা টাকা খরচা করছি, এত কিছু করছি, এটা বিজ্ঞাপিত করার জন্য ওগুলো বানানোর কোনো মানে হয় না যদি সেটা সিনেমার সাথে মিশে না যায়, যদি সিনেমাতে সত্যি ওটা কাজে না লাগে। এখানেই আসে আর্ট ডিরেকশনের কথা। রঘু ডাকাত বা দেবী চৌধুরানী, দেখুন আর্ট ডিরেকশন কিন্তু এমনিতে যথেষ্ট ভালো ছিল। কান্তারাতেও তার বাজেট অনুযায়ী যেভাবে বনের মন্দির, রাজপ্রাসাদ, গুহা এসব ক্রিয়েট করা হয়েছে সেগুলো বাস্তব মনে হয়। রং, ধোঁয়া, মাটি সবকিছু যেন জীবন্ত। এবং এই জিনিসটা রঘু ডাকাতেও অনেক সময় মনে হয়েছে, এই জিনিসটা দেবী চৌধুরানীতেও অনেক সময় মনে হয়েছে। অর্থাৎ আমাদের এখানেও প্রতিভার খুব কিছু অভাব নেই, কিন্তু সেই ছোট ছোট প্রতিভাগুলোকে নিয়ে একটা মালা গাঁথা, এক সুতোয় একত্রিত করা, সেই জিনিসটা কোথাও গিয়ে আমরা করতে পারছি না, যেটা কান্তারা পারছে। এবার তাহলে এই সিনেমার নেগেটিভ দিকগুলো নিয়ে একটু ছোট্ট করে বলে নিই। প্রথমত, যেটা আমি অলরেডি বলে এসেছি, যে এই সিনেমার প্রথমার্ধে বেশ কিছু দৃশ্য বাড়তি মনে হয়েছে, যেগুলো কেটে ছেটে ছোট করা যেত। সিনেমার দৈর্ঘ্য অন্তত 20 মিনিট তো ছোট করা যেত, কিন্তু এগুলো গল্পের ভার কমায়নি, কিন্তু তবুও সিনেমাটা আরেকটু টান টান হতেই পারতো। আজ থেকে 10 বছর বাদে যখন এই সিনেমাটা দেখা হবে, তখনও এই সিনেমাটা প্রাসঙ্গিক লাগতো, টান টান লাগতো যদি আরেকটু নির্মিত হতো। এরপর দুর্বল জায়গা, সেটা হচ্ছে ভিএফএক্স। কিছু জায়গায় ভিএফএক্স এর দুর্বলতা একটু চোখে লাগে, যেমন বাঘের দৃশ্য। বাঘ যখন মুখে করে কাউকে নিয়ে চলে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখে অলৌকিকও মনে হয় না এবং দুর্দান্ত ভিএফএক্সও মনে হয় না, মনে হয় যে হ্যাঁ একটু বাজেট কম আছে, চেষ্টা করেছিল কিন্তু হয়নি। সাপের দৃশ্যও তাই। আসলে বলতে পারেন এটা কিছুটা নেট পেকিং, কারণ গোটা সিনেমাতে ভিএফএক্স যে লেভেলে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল তার সাথে কিছু দৃশ্য ম্যাচ করেন, সেগুলো একটু চোখে লেগেছে। মোট কথা, এই সিনেমাটা যেভাবে আমাদেরকে ইনভেস্টেড করে ফেলে, তার মধ্যে আমরা যতটা ইনভলভ হয়ে যাই যখন দেবতার সত্যিই আগমন ঘটে, যখন অলৌকিক কিছু সত্যিই ঘটে, তখন আমাদের সেগুলোর অবাস্তব মনে হয় না। আমরা হলে সিটে উসখুস করি না, আমরা নিঃশব্দে বসে থাকি, কারণ আমরা ততক্ষণে শুধু দর্শক নই, আমরা কিছুটা ভক্ত হয়ে গেছি। না, দেবতার ভক্ত নয়, কান্তারা সিনেমার ভক্ত হয়ে গেছি, এই ফ্র্যাঞ্চাইজির ভক্ত হয়ে গেছি। ভারতীয় সংস্কৃতির আত্মার যে সুর, সেই সুরের সাথে কিছুটা ইনভলভ হয়ে গেছে। এটাই প্রমাণ করে যে বাজেট নয়, বিশ্বাসী সিনেমাকে অমল করে। এবং এই সম্ভাবনাটা ছিল আসলে রঘু ডাকাতের মধ্যে। রঘু ডাকাত কোথাও গিয়ে সেই হাইপটা তৈরি করতে পেরেছিল, কিন্তু রঘু ডাকাত কোথাও গিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে বানানো রিলস হয়ে গেছে। খেয়াল করে দেখুন কান্তারাতে ছোট ছোট ডিটেলসে কত নজর দেওয়া হয়েছে, কত যত্ন নেওয়া হয়েছে, যেটার ছাপ কিছুটা আমরা দেবী চৌধুরানীতেও দেখতে পাই। যেমন কান্তারাতে বিভিন্ন চরিত্রের পায়ের দিকে দেখবেন, কে কখন কিরকম জুতো পরে আছে, কে কখন খালি পায়ে আছে,
অথচ রঘু ডাকাত সিনেমাতে আমরা দেখতে পাই দেব একেবারে চামড়ার মোকাশিয়ানো পরে মারামারি করছে। দেখে আমরা ভাবতে বাধ্য হই রঘু ডাকাত গুচির জুতো পরেন নাকি আরমানির। আবার এই জায়গাতে কিন্তু দেবী চৌধুরানী অনেকটা এগিয়েছিল। দেবী চৌধুরানীতে একটা দৃশ্য ভাবুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজনকে বল্লমই বলে তো, যাই হোক, তাতে গেথে একদম উপরে তুলে দিয়েছেন, মুখে কয়েক ফোঁটা রক্তের বিন্দু এসে পড়ে। সিনটা ভালো ভাবা হয়েছিল, কিন্তু সেই ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি সিনটা, সেভাবে ডিজাইন করা যায়। কান্তারাতেও ওই রকম একটা দৃশ্য আছে এবং সেই দৃশ্যটা আপনাকে থ্রিল্ড করবেই। কান্তারা সিনেমা সেই জিনিসটা প্রমাণ করেছে, যেটা আমি বারবার বলি, যে অ্যাকশন দৃশ্য মানে অ্যাকশন নয়, অ্যাকশনও আসলে একটা নাচ, যে নাচটা ঠিকঠাক কোরিওগ্রাফি করা দরকার, যেটা কান্তারা করতে পেরেছে। তাই এত অ্যাকশন দৃশ্য থাকা সত্ত্বেও কখনো সেটা বোরিং লাগে। কিন্তু রঘু ডাকাতে তো ভালো অ্যাকশন দৃশ্য ছিল, সেটা একটা সময় একঘেয়ে লাগে। দেবী চৌধুরানীতেও তাই, কারণ আমরা বুঝি অ্যাকশন মানে মারামারি। অ্যাকশন যে আসলে একটা নৃত্যনাট্য, যেটা ঠিকঠাক কোরিওগ্রাফি করা দরকার, ডিজাইন করা দরকার, তার জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাবা দরকার, যেটা টানা বেজে যাবে না, যেটা আমাদের শুধু হাই দেবে না, যেটা একটা আলাদা সিনেমা। একটা অ্যাকশন সিন মানে সেটা একটা আলাদা সিনেমা। সেই জিনিসটা কোথাও গিয়ে আমরা যেন ভুলে যাই। আমরা ভাবি বাজেট নেই আমাদের, কিন্তু আমাদের সম্ভাবনা আছে। আমাদের কাছে আপনাদের মতো সিনেমা প্রেমী দর্শকরা আছেন, দেব আছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, জিৎ আছেন, এবং হ্যাঁ, বেশ কিছু ভালো পরিচালকও আছে, কলাকুশলী টেকনিশিয়ান আছেন। শুধু অপেক্ষা একটা বিশ্বাসের যে আমরাও পারি। এই ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।